মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত বাংলাদেশ মালয়েশিয়া। শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর। কাল ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক 11 দলের। গণহত্যার বিচারে ধীরগতি, আইনশৃঙ্খলার অবনতি ও নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ। অনৈক্যের সূচকে তৎপর, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ঐক্যের বার্তা বিএনপি, জামাত ও এনসিপির। জুলাইয়ের চেতনাই শক্তি বলছেন বিশ্লেষক। বৃষ্টি ও উজানে ঢলে তিস্তা সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। সুনামগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত, উত্তর পূর্বাঞ্চলে বন্যার শঙ্কা। সুইজারল্যান্ড বৈঠকে চূড়ান্ত চুক্তি করতে রোডম্যাপে সম্মত ইরান যুক্তরাষ্ট্র। হিজবুল্লাহ নিয়ে তেহরানকে হুমকি ট্রাম্পের। এবং বিশ্বকাপে নিউজিল্যান্ডকে 3-1 গোলে হারালো মিশর। ইরান বেলজিয়াম ম্যাচে ড্র, রাতে অস্ট্রিয়ার প্রতিপক্ষ আর্জেন্টিনা। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ। বাংলাদেশের বিনিয়োগ আর শ্রম বাজার খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে মালয়েশিয়া। সোমবার স্থানীয় সময় সকালে পুত্রজায়ার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পেরদানা পুত্রা ভবনে এসে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। তাদের উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, তার সহধর্মিণী ওয়ান আজিজা ওয়ান ইসমাইল। এরপর লাল গালিচায় তারেক রহমান ও জুবাইদা রহমানকে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অফ অনার প্রদান করে। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পেরদানা পুত্রা ভবনে দুই প্রধানমন্ত্রী বৈঠকে মিলিত হন। একান্ত বৈঠকের পর দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক হয়। বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এই বৈঠকে নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী পাঠানো, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা, জনযোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হয়। পরে যৌথ বিবৃতিতে দুই দেশের প্রধানমন্ত্রী জানান, তারা দুই দেশের সম্পর্ক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। Rohingya in Bangladesh also here. We have discussed bilateral cooperation and exchange views on regional and international developments. Today, we reaffirm our commitment to strengthen Bangladesh-Malaysia relations. এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মালয়েশিয়ার প্রতি বিনিয়োগ বৃদ্ধি ও শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। রোহিঙ্গা সংকটে মালয়েশিয়াকে পাশে চায় বাংলাদেশ বলেও জানান তিনি। Our priority is to create jobs, attract foreign investment, and escalate economic growth. We are building a business-friendly environment and creating a new opportunity for investors. I see strong potential for Malaysian investment in Bangladesh and warmly invite Malaysian businesses to explore those opportunities. মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর এটি সমঝোতা স্মারকে স্বাক্ষর ও দুটি নোট বিনিময় করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে একমত বাংলাদেশ মালয়েশিয়া, জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। মালয়েশিয়ায় দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। মুক্ত বাজারের জন্য ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা যখন আমাদের সাইন হচ্ছে এবং এই প্রসিজারের ভেতরেই তো আমরা খুব ইকোনমিক লিবারালাইজেশনের দিকে যাচ্ছি, ডিরেগুলেশনের দিকে যাচ্ছি, যার মূল উদ্দেশ্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ইনভেস্টমেন্ট নিয়ে আসা। মালয়েশিয়া সেক্ষেত্রে একটা অত্যন্ত বড় লক্ষ্যের জায়গা আমাদের দিক থেকে। ইতিমধ্যে কিন্তু আমরা এখানে যখন প্রেস কনফারেন্স করছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মালয়েশিয়ার সবচেয়ে বড় 5টি ডিফারেন্ট কোম্পানি কিন্তু বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে কথা বলছেন, ওনাদের শীর্ষ কর্মকর্তারা আলোচনা করছেন। আমাদের মূল উদ্দেশ্য মালয়েশিয়া থেকে বাংলাদেশে বিনিয়োগ নিয়ে যাওয়া। প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরের আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, প্রধানমন্ত্রীর আজকে কি কি কর্মসূচি রয়েছে জানাবেন? প্রধানমন্ত্রীর আজকের মতো যাদের কর্মসূচি ছিল তা ইতিমধ্যেই শেষ হয়েছে কিছুক্ষণ আগেই। মূলত আজকে সকাল 9টা 45 মিনিটে স্থানীয় সময় মালয়েশিয়ার
প্রেসিডেন্ট এবং বাংলাদেশের প্রেসিডেন্ট দুজনের, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দুজনের মধ্যে একটি একান্ত দ্বিপাক্ষিক বৈঠক সংঘটিত হয়। তারপরে দুই দেশের প্রতিনিধি দল নিয়ে আবারও দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি দ্বিপাক্ষিক বৈঠক হয় এবং সেই বৈঠকে আসলে কী কী আলোচনা হয়েছে তার জন্য যৌথ একটি ব্রিফিং করে দুই দেশের প্রধানমন্ত্রী। এরপরে বাংলাদেশের গণমাধ্যমের সাথে কথা বলেছেন বাংলাদেশের দিক থেকে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। তিনি বলেছেন যে মালয়েশিয়ার সাথে রাজনৈতিক এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে, একই সাথে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য এবং চুক্তির জন্য আলোচনা করা হয়েছে, হালাল শিল্পের বিস্তার বাংলাদেশে বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, প্রতিরক্ষা সহযোগিতা এবং সন্ত্রাসবাদ মোকাবেলা কীভাবে করা যায় সেটি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে এবং যে সকল শ্রমিক কারাগারে রয়েছে তাদের কীভাবে নিরাপদে বাংলাদেশে ফিরে নেওয়া যায় তা নিয়েও আলোচনা করা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে কীভাবে বিনিয়োগ বাড়ানো যায় এবং তা নিয়ে দুই দেশের প্রধানের সঙ্গে আজকের বৈঠকে আলোচনা করা হয়েছে। জলবায়ু পরিবর্তন, ছাত্র নিরাপত্তা নিয়েও আলোচনা করা হয়েছে। তো সব মিলিয়ে এছাড়াও এখানে যারা প্রবাসী শিক্ষার্থী রয়েছে বাংলাদেশিদের, তাদের যে দাবি ছিল যে শিক্ষার সময় শেষে তারা 1 বছরের জন্য জব সার্চিং ভিসার যে দাবিটি তুলেছিল সেই বিষয়েও ইতিবাচক সাড়া পাওয়া গেছে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর আজকের কিছু মিটিং ছিল। এছাড়া পারিবারিকভাবে এখানকার প্রধানমন্ত্রীর বাসায় মধ্যাহ্ন ভোজের দাওয়াত ছিল প্রধানমন্ত্রী সহ ডক্টর জুবাইদা রহমানের, সেটিও তারা সেই দাওয়াতে অংশগ্রহণ করেছেন। এই মুহূর্তে প্রধানমন্ত্রী বেরিয়ে গেলেন হোটেল চাঙ্গুইলা থেকে, যেখানে তিনি উঠেছিলেন, এখান থেকে সোজা চলে গেলেন চীনের উদ্দেশ্যে। মোটামুটি এই ছিল সবচেয়ে ছোট সমাচার। জি মারুফা, আপনাকে ধন্যবাদ। কাল ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে 11 দলীয় ঐক্য। গণহত্যার বিচারে ধীরগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে এ কর্মসূচি বলে জানান জোটের মুখপাত্র হামিদুর রহমান আজাদ। জানান কাল ঢাকায় সমাবেশ ও 4 জুলাই জেলা শহরে বিক্ষোভ মিছিল করবে 11 দল। আওয়ামী লীগের নাশকতা প্রতিহত করা সরকারের দায়িত্ব বলেও জানান তিনি। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক আন্দোলন করে আসছে 11 দলীয় ঐক্য। ঢাকা সহ বিভাগীয় শহর এবং জেলা উপজেলায়ও কর্মসূচি করছে জোটভুক্ত দলগুলো। এবার গণহত্যার বিচারের ধীরগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে নতুন করে 2 দিনের কর্মসূচি দিয়েছে তারা। সোমবার মগবাজারের সংবাদ সম্মেলনে সরকারের বিরুদ্ধে ফ্যাসিবাদের মতো ক্ষমতা ধরে রাখার ষড়যন্ত্রের অভিযোগ আনেন জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ। নিজেদের নির্বাচন নিয়ে নিজেদের শঙ্কা আছে, আস্থাহীনতা আছে, যে গণভোট ভোট দেনে আমরা ইঞ্জিনিয়ারিং করে আসছি, এই জন্য আমরা এটা নিয়ন্ত্রণ নিতে পারছি না। এটা বিগত অন্তর্দিন সরকারের চাইতে আরো বড় রূপদান করছে। নিঃসন্দেহে এটা সরকারের ব্যর্থতা এবং সরকার যে ব্যর্থ হতে থাকে জনগণে এ ব্যাপারে পদক্ষেপ নিবে, এই সরকারকে ক্ষমতায় রাখবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির অভিযোগ করে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতের দায়িত্ব সরকারের। আমরা একটা বড় আকারের সমাবেশ করবো ইনশাআল্লাহ। সেই সমাবেশ থেকে আমরা দাবি জানাবো এই যে বিচার প্রক্রিয়া যে শিথিলতা এবং যার সুযোগে ফেসিবাদের উত্থানের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি এবং জায়গায় জায়গায় যে উত্তেজনা তৈরি করা হচ্ছে এবং হামলার ঘটনা ঘটছে, ফেসিবাদী আমলের যেসব বোম খুন গণহত্যা হয়েছে এই সবগুলোর বিচারের দাবিতে সরকার যদি নিজেদের শুধরে না নেয় তাহলে চলমান আন্দোলন আরো বেগবান করার হুঁশিয়ারি দেন এই নেতা। অবশ্যই তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত কর্মসূচি ও মিছিল করছে দলটির নেতাকর্মীরা। এই পরিস্থিতিতে বিএনপি, জামাত ও এনসিপির মধ্যে চলমান বাকযুদ্ধ ও মত ভিন্নতার সুযোগ নিয়ে বড় কিছু ঘটতে পারে আওয়ামী লীগ, এমন শঙ্কা রাজনৈতিক মহলে। তবে 3 দলের নেতারাই বলছেন, রাজনৈতিক প্রতিযোগিতা থাকলেও আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে জাতি একতাবদ্ধ। রাশেদ রায়হানের রিপোর্ট। মহাখালীতে মিছিল, গাজীপুরে ঝটিকা শোডাউন, কেরানীগঞ্জ, টাঙ্গাইল, মাদারীপুর, কুষ্টিয়া, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত তৎপরতার চেষ্টা। 23 জুনের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে আবারও সরব হওয়ার ইঙ্গিত দিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগ।
এমন সময় বিএনপি জামায়াত ও এনসিপির মধ্যে চলমান বাকযুদ্ধ কি আওয়ামী লীগের জন্য সুযোগ তৈরি করছে, নাকি ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে এখনো অটুট রয়েছে জুলাইপন্থী শক্তিগুলোর ঐক্য? যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। যদি ফয়সালা সংসদে না হয় তাহলে সব জায়গা থেকে আক্রমণ তৈরি হবে। তবে আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা এবং ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানোর প্রশ্নে তিন দলই অভিন্ন অবস্থানের কথা বলছে। লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে বাংলাদেশ থেকে তারা পালিয়ে গেছে, আরামে জীবনযাপন করছে। এই প্রশ্নটা যারা এখানে বিপদে আছে তারা যেন করতে না পারে বা না করে, সেজন্য তাদেরকে ব্যস্ত রাখার জন্য এই ধরনের কর্মসূচি। এটাতে করে এই ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক যে ঐক্য আছে বা জুলাইপন্থী শক্তিগুলোর যে ঐক্য আছে, এটাকে কোনোভাবে আওয়ামী লীগ মোটেও ফাটল ধরাতে পারবে বলে আমি মনে করি না। বিএনপি সাফার করেছে, জামাত সাফার করেছে, দেশবাসী সাফার করেছে। আওয়ামী লীগের এই ভয়ঙ্কর আচরণগুলো, মানবতা বিরোধী তাদের পদক্ষেপগুলো, মানুষকে হত্যা করা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা সবাই ভুক্তভোগী। এটা আবার দেশবাসীর উপর এই ধরনের একটা ফেসিবাদ চেপে বস, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটা কোনো সুস্থ মানুষ এটাকে মেনে নেওয়ার কোনো কারণই নাই। জনগণের ঐক্যবদ্ধ অবস্থানের সামনে পরাজিত অপশক্তি সফল হবে না বলে মত বিএনপির। তাদের তো একটা বিশাল আর্থিক ভিত্তি আছে, তাদের প্রচুর টাকা পয়সা আছে এবং তারা তখন থেকে সেই চেষ্টাটা করে যাচ্ছে। তো আমার মনে হয় যে জনগণের যে দৃঢ় ঐক্য, এই ঐক্যবদ্ধ মনোভাবের কাছে তারা এসে মানে কিছু করতে পারবে বলে মনে হয় না। ওই কিছু উস্কানি এবং অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করবে, কিন্তু সেটা সফল হবে না। অন্য কোনো গ্রহ থেকে সিগন্যাল পাঠিয়ে স্থিতিশীলতা বিনষ্ট করার কোনো সুযোগ নেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তিন দলের মধ্যে বিদ্যমান মতভিন্নতা গণতান্ত্রিক রাজনীতির স্বাভাবিক অংশ। তবে আওয়ামী লীগ এই সুযোগ নেওয়ার চেষ্টা করলেও সুবিধা করতে পারবে না। তিনটি দল তো বটেই, এখন যে বর্তমান যে অবস্থা তাতে যে জাতীয় ঐক্য থাকবে সেটি নিয়ে আমার কোনো সন্দেহ নেই। এবং জাতীয় ঐক্য থাকলে সেটি আওয়ামী লীগের যে এবং এই বিক্ষিপ্তভাবে তারা জানান দেওয়ার চেষ্টা করছে, সেটা বিক্ষিপ্ততার মধ্যে থাকবে। কোনো সংগঠিত কোনো কিছু এই মুহূর্তে বা আগামী কয়েক বছরের মধ্যে সে সম্ভাবনা আমি দেখি না। আওয়ামী লীগ বিশৃঙ্খলা চেষ্টা করলে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আরো মজবুত হবে বলছেন বিশ্লেষকরা। আওয়ামী লীগের উস্কে দেওয়া না, আওয়ামী লীগের সুযোগ নিতে পারে। রাশেদ জায়খান, নিউজ 24, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর রায় 30 জুন সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর বিচারিক প্যানেল রায়ের জন্য এদিন ধার্য করে। এর আগে গত বছরের 25 সেপ্টেম্বর প্রসিকিউশন সুনির্দিষ্ট 8টি অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে। চলতি বছরের 14 মে ইনুর যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়। প্রসিকিউশনের দাবি, মানবতা বিরোধী অপরাধের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উস্কানি ও প্ররোচনা দেন ইনু। এতে উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা বিভিন্ন ধ্বংসাত্মক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করেন। বিগত সরকারের উদাসীনতা ও সিদ্ধান্তহীনতার কারণে সমুদ্রে খনিজ সম্পদ আহরণ সম্ভব হয়নি বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সকালে রাজধানীর খিলক্ষেতে নৌবাহিনী আয়োজিত বিশ্ব হাইড্রোগ্রাফি দিবসের সেমিনারে এসব কথা বলেন তিনি। বলেন, বিগত সরকারের সময় ভারতের সাথে সমুদ্র সীমানা নির্ধারণে সমঝোতা হয়। সেখানে জ্বালানি থাকার পরও এবং ভারতের আপত্তি না থাকা সত্ত্বেও বিগত সরকার সমুদ্রের খনিজ উত্তোলনে উদ্যোগ নেয়নি। বর্তমান সরকার সমুদ্রের খনিজ সম্পদ চিহ্নিত ও উত্তোলনে কাজ করবে। বিগত সরকারের সময় আমরা দেখেছি আন্তর্জাতিক আদালতে আমরা বিস্তীর্ণ সমুদ্র সীমা পেলাম, অঞ্চল পেলাম, এবং সেটা আমাদের প্রতিযোগী রাষ্ট্র যারা ছিল ওই সীমানা নিয়ে তারাও মেনে নিল। ভারত, বার্মা সেখান থেকে দেখবেন যে সেখানে অনুসন্ধান করেছে, প্রাকৃতিক সম্পদ পেয়েছে, উত্তোলনও করেছে। আমাদের সরকারের সিদ্ধান্তের কারণে সেখানে আমাদের যে সম্ভাবনা আছে তা প্রতিষ্ঠিত হয়নি। শিক্ষানবিশ চিকিৎসকদের প্রশিক্ষণ সংক্রান্ত জটিলতা নিরসনে সমাধান চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে দেখা করতে আসেন আদ্দিন হাসপাতালের বিদেশি ইন্টার্ন চিকিৎসকরা। বিদেশি ইন্টার্ন চিকিৎসকরা জানান, তাদের দেশের নিয়ম অনুযায়ী যে মেডিকেল কলেজে একজন শিক্ষার্থী লেখাপড়া করেন সেই হাসপাতাল থেকেই তাদের ইন্টার্নশিপ সম্পন্ন করতে হয়। আর তা না হলে চিকিৎসক হিসেবে প্রাপ্ত সনদ সেই দেশে গ্রহণযোগ্য হয় না। এই বাস্তবতায় তারা জানান, আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল হয়ে যাওয়ায় তাদের অন্য কোনো হাসপাতালে ইন্টার্নশিপ করার সুযোগ নেই।
এখন আমার ডিগ্রি কি হবে, অনলি 12th পাস। আমি এখানে 8 বছর থেকে আমার কলেজে MBBS করছি, অনেক সাফারিং করছি। আমার বাসায় থেকে 8 বছর থেকে আমি দূর হয়েছি। We'll have to do everything. That will be a very long process, and we don't know if the permission will be granted or not. সৌন্দর্য বাড়িয়ে মানুষকে স্বস্তি দিতে ঢাকার 4 লেক উন্নয়নে নতুন পরিকল্পনা সরকারের। ধানমন্ডি, গুলশান ও বনানী লেক এবং হাতিরঝিলের জন্য প্রায় 1100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নিউজ 24-কে জানান, আগামী 1 বছরের মধ্যে শেষ হবে এর কাজ। ধানমন্ডি লেকে হবে নজরুল সরোবর, গুলশান বনানী লেক এবং হাতিরঝিল একটি সংযোগে যুক্ত হবে, জানাচ্ছেন শাহনাজ ইয়াসমিন। প্রায় 50 বছরেরও আগে খনন করা হয় এই ধানমন্ডি লেক। 3 কিলোমিটার দৈর্ঘ্যের এই লেকের জলাশয়ের আয়তন 37.37 হেক্টর। বিএনপি সরকার গঠনের পরই লেকটির দেখভালের দায়িত্ব গণপূর্ত মন্ত্রণালয় থেকে দক্ষিণ সিটি কর্পোরেশনকে দেয়া হয়েছে। লেকের পরিবেশ রক্ষা, হাঁটার পথ ও বিনোদন সুবিধা উন্নত করতে নেওয়া হয়েছে 75 কোটি টাকার প্রকল্প। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম নিউজ 24-কে জানান, প্রকল্পের মধ্যে যুক্ত থাকবে নজরুল সরোবর, যা রবীন্দ্র সরোবরের আদলে নির্মাণ হবে। এই ধানমন্ডি লেকটি পুনর্নির্মাণ, সংস্কার, সৌন্দর্য বর্ধন এবং একদম পশ্চিম অংশে যেটি পরিত্যক্ত অবস্থায় আছে এবং কিন্তু অবৈধ স্থাপনা আছে, এটি উঠিয়ে দিয়ে রবীন্দ্র সরোবরের মতো একটি নজরুল সরোবর করার জন্য টোটাল প্রকল্পে ব্যয় হবে 75 কোটি টাকা। একই রকম ভাবে গুলশান বনানী বাড়িধারা লেক উন্নয়নে প্রায় 1000 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। লেকে পয়ঃবর্জ্য ও দূষণ রোধ, অবৈধ দখল উচ্ছেদ, নান্দনিক ওয়াকওয়ে নির্মাণ সহ পুনরুদ্ধার হবে পরিবেশ। কাজ এগিয়ে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে নির্দেশ প্রধানমন্ত্রীর। পুরো হাতিরঝিল যুক্ত থাকবে নতুন পরিকল্পনায়। এই প্রকল্পের মাধ্যমে হাতিরঝিল, গুলশান লেক, বনানী লেকের যে সুয়েরেজ লাইনগুলো কানেক্ট করেছে, সমস্ত সুয়েরেজ লাইনগুলোকে পাইপলাইনের মাধ্যমে আন্ডারলাইন বা নিচ দিয়ে আন্ডারপাস করে দাসারকান্দি আমাদের যে ট্রিটমেন্ট প্লান্ট আছে সেখানে নিয়ে যাওয়ার জন্য প্রকল্প জমা হয়েছে। গুলশান লেক, বনানী লেক এবং হাতিরঝিল ইন্টার কানেক্ট করে যাতে ওই অঞ্চলের মানুষজন এটা যাত্রী হিসাবে যাতে চলাচল করতে পারে। ঢাকার মানুষেরও দীর্ঘদিনের দাবি এসব লেকের পরিচ্ছন্নতা রক্ষা করার। এখানে ময়লা, দুর্গন্ধ এবং নানা ধরনের আবর্জনার কারণে আমরা কিন্তু বসতে পারি না। পানি যখন স্থানান্তরিত না হয়, স্থির থাকে, তখন সেখানে কিন্তু দুর্গন্ধ থাকে। লেকটা যেটা সৌন্দর্য থাকতো, সুন্দর হতো, দেখতেও ভালো লাগতো, চলাফেরা করতেও ভালো লাগতো, আমরাও সুস্থ থাকতাম। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এসব লেকের পুনর্নির্মাণ হলে শহরের মানুষের কাছে নতুন রূপে ধরা দেবে এর সৌন্দর্য। একটি পরিচ্ছন্ন, পরিকল্পিত এবং স্বাস্থ্যসম্মত নগর গড়তে হলে রাষ্ট্রের সদিচ্ছার পাশাপাশি জনগণকে সচেতন হতে হয়। তবে জনগণকে সচেতন করার দায়িত্ব নিতে হয় সরকারকেই। শহরের মধ্যে গড়ে ওঠা এসব অপরিচ্ছন্ন লেককে পরিষ্কার করার উদ্যোগ নিচ্ছে সরকার। কবে নাগাদ এই শহরের মানুষ একটি পরিষ্কার, পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত শহর পাবে, পরিবেশ পাবে এই শহরে বসবাস করার জন্য, তা দেখার জন্য হয়তো আরও কিছুদিন অপেক্ষাই করতে হবে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। দর্শক, রংপুরের মহিপুরে দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম পাশের সেতুরক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুজন আহমেদ। সুজন, ভাঙন রোধে প্রশাসনের পক্ষ থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, এলাকাবাসী কি বলছে জানাবেন। ধন্যবাদ রুবা। আমি দাঁড়িয়ে আছি রংপুরের যে মহিপুর তিস্তা সেতু রয়েছে, সেই তিস্তা সেতুর যে ডান তীরে যে বাঁধ রয়েছে, সেই বাঁধটি ভাঙনের সামনেই কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। আপনাকে যদি বলি, গত বছর কিন্তু এলজিডি এই বাঁধটা ভাঙার কারণে কিন্তু একটি বাঁশের পাইলিং দেওয়া হয়। সেই বাঁশের পাইলিং প্রায় 200 ফিট পাইলিং যে করে, সেই পাইলিং কিন্তু 14 লাখ টাকা ব্যয় করে কিন্তু এই পাইলিংটি দেওয়া হয়। এই পাইলিংটি দেওয়ার কারণে তারা বলছিলেন, ইঞ্জিনিয়ারের এলজিডি বিভাগ থেকে যে ঢাকা বুয়েট থেকে একটি টিম এসেছিলেন, সেই টিম এসে পরিদর্শন করে কিন্তু এই পাইলিংটা দেওয়া হয়। এই পাইলিংটা দেওয়ার কারণে তারা বলছেন যে এই পাইলিংটা দিলে কিন্তু বাঁধের যে এই যে বাঁধটা রয়েছে, সেই বাঁধটা কিন্তু ভাঙন রক্ষা পাবে বলে তারা জানিয়েছেন। আর আপনি যদি বলি, এখানে গতকাল আমাদের উপজেলা প্রকৌশলীর সাথে কথা হলে তিনি জানান যে আবারও যে নতুন করে যে ভাঙনটি সৃষ্টি হয়েছে, উজানের পানি ফলে যে ভাঙনটা সৃষ্টি হয়েছে, সেই ভাঙনের ক্ষেত্রেই কিন্তু এখানে বাঁধটা আবারও প্রায় 30
কিন্তু ভাঙ্গন শুরু হয়েছে 30 মিটার পর্যন্ত বিলীন হয়ে গেছে এবং আজকে যদিও বা পানি কম থাকায় কিন্তু ভাঙ্গন কিন্তু এখনো রয়েছে। আমরা এখানে স্থানীয় চেয়ারম্যান আছে জনাব আব্দুল্লাহ আল হাদি, ওনার কাছে জানতে চাবো আসলে এই ভাঙ্গনটা রোধে প্রশাসন কি কাজ করছে কিনা আর তদারকি করছে কি একটু জানাবেন। যে এখন পর্যন্ত আমরা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের কাজের তদারকি আমরা পাইনি, এটা হলো 1 নম্বর। আর এখন পানি কমার কারণে আমাদের ভাঙ্গনটা বিশেষ করে কিছু কিছু এলাকায় ভেঙে যাচ্ছে। বিশেষ করে এখনো আমরা ধান কাটি নাই, ধান পাট এইগুলো বাদাম এগুলো ক্ষয়ক্ষতি হচ্ছে কৃষকদের। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের এখানে ব্যবস্থা নেওয়া হয়নি। গতকাল থেকে ভাঙতেছে, এই বিষয়ে আপনারা কি আপনার জানেন এই বছরে বন্যা কেবল শুরু হলো, এখনো কিন্তু বন্যা শেষ হয়নি। এই বন্যা গত বছর থেকেই পারে এখানকার যে আমাদের এলজিইডির যেহেতু এটা ব্রিজটা এলজিইডি করছে, এই ব্যারিবারটাও এলজিইডির। শুনছিলেন চেয়ারম্যান কিন্তু বলছেন কিন্তু গতকাল থেকে ভাঙার পরে কিন্তু পরিদর্শনে এসেছেন কিন্তু এখন পর্যন্ত কোনো কাজের নমুনা পায়নি। এই ছিল রংপুরের গঙ্গাসা থেকে সর্বশেষ সংবাদ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রুবা। সুজন, আপনাকে ধন্যবাদ। 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি করতে একটি রোড ম্যাপে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় প্রথম দিনের বৈঠকের পরে কথা জানায় দুই দেশই। তবে হিজবুল্লাহকে ঘিরে ইরানকে নতুন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর জবাবে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তেহরান। একই সময় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় প্রথম দিনের মতো শেষ হলো যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা, যেখানে লেবানন হরমুজ প্রণালী জব্দ করা ইরানি সম্পদ ও দেশটির তেলের উপর চলমান নিষেধাজ্ঞা নিয়ে চলে দফায় দফায় সংলাপ। এর পরপরই দুপক্ষই জানায় 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি করতে একটি রোড ম্যাপে সম্মত হয়েছে তেহরান ও ওয়াশিংটন। প্রথম দিনের সংলাপ শেষে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আলোচনা এগিয়ে নিতে সোমবার দ্বিতীয় দিনের বৈঠকে বসবেন দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। তবে শান্তি আলোচনার মাঝেও থেমে নেই ট্রাম্পের হুমকি ধামকি। আবারও ইরানে হামলার হুঁশিয়ারি দিলেন তিনি। বলেন, হিজবুল্লাহকে না ঠেকালে বোমার শব্দে কাঁপবে তেহরান। তবে এর পরপরই ট্রাম্পকে পাল্টা হুমকি দিয়েছেন ইরানের স্পিকার বাঘের গালিবাফ। চুপ বসে নেই তেল আবিব। ইরানের পারমাণবিক অস্ত্র ইস্যুতে আগের অবস্থানও আবারও ব্যক্ত করেন নেতানিয়াহু। আমি থাকতে ইরানের হাতে কখনোই পারমাণবিক অস্ত্র থাকবে না। মতপার্থক্য থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক অটুট রয়েছে। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের সংলাপ এগিয়ে নিতে লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারে চাপ বাড়াচ্ছেন মার্কিন প্রশাসন। তবে যতদিন প্রয়োজন দক্ষিণ লেবাননে অবস্থান করবে বলে সাফ জানিয়েছে আইডিএফ। আফরিন মৌ, নিউজ 24। নিউজিল্যান্ডের বিপক্ষে 2-2 ড্রয়ের পর ফিফা র্যাঙ্কিংয়ে 22তম অবস্থানে থাকা ইরান এবার রুখে দিয়েছে শক্তিশালী বেলজিয়ামকে। লস অ্যাঞ্জেলেসে গোল-শূন্য ড্রতে শেষ হয় ম্যাচটি। ম্যাচের নায়ক ইরানের গোলরক্ষক আলী রেজা বেইরানভান্দ, যিনি একাই করেন 7টি সেভ। 60 মিনিটে কেভিন ডি ব্রুইনার নিশ্চিত গোলের প্রচেষ্টা অবিশ্বাস্যভাবে রুখে দিয়ে তিনি ম্যাচের সেরা মুহূর্ত উপহার দেন। 23টি শট নিয়েও গোল পায়নি বেলজিয়াম। 66 মিনিটে লাল কার্ডের পর বেলজিয়াম 10 জনে নেমে গেলেও ইরান টিকে থাকে দৃঢ় রক্ষণে। গ্রুপ জি এ ইরান ও বেলজিয়াম 2 পয়েন্ট করে নিয়ে শীর্ষে অবস্থান করছে। বিশ্বকাপে আজ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে অস্ট্রিয়া। ডালাসে রাত 11টায় শুরু দুই দলের লড়াই। একদিকে মেসির হ্যাট্রিকে আসরের শুরু থেকেই আত্মবিশ্বাসী আলবিসেলেস্তেরা, অন্যদিকে জয়ের ধারায় থাকা অস্ট্রিয়ার নকআউট পর্বের স্বপ্ন। জয় পেলে যে গ্রুপ থেকে আর্জেন্টিনা চলে যাবে রাউন্ড অফ 32-তে। আর ইতিহাস করার মিশনে নামছে রালফ রানিংকের দল। ডালাসে সম্ভবত যে গ্রুপের সবচেয়ে আকর্ষণীয় লড়াইটি হতে যাচ্ছে আজ। একদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে বিশ্ব র্যাঙ্কিংয়ে 21 নম্বরে থাকা অস্ট্রিয়া। মেসির হেট্রিকে আলজেরিয়াকে হারিয়ে ফুরফুরে মেজাজে স্কালোনির শীর্ষরা। এই ম্যাচে গোল পেলেই বিশ্বকাপে মেসি করবেন সর্বোচ্চ গোলের রেকর্ড। শেষ 8 ম্যাচে অপরাজিত স্কালোনির দল এখন আত্মবিশ্বাসের তুঙ্গে। অন্যদিকে জর্ডানকে 3-1 গোলে হারিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে আছে অস্ট্রিয়া। যদিও জয়টা সহজ ছিল না। শেষ 6 ম্যাচে 5 জয় পাওয়া রালফ রানিংকের দলের রক্ষণ দেয়াল শক্ত হলেও আক্রমণে খানিকটা পিছিয়ে।
আর্জেন্টিনার একাদশে মেসির পেছনে দেখা যেতে পারে রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাকলিস্টার, এনজো ফার্নান্দেস ও থিয়াগো আলমাদাকে। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গনসালো মন্তিয়ালের খেলা অনিশ্চিত। অস্ট্রিয়ার রাইট ব্যাক স্টেফান পসও চোয়ালের চোটে খেলা নিয়ে সন্দেহে আছেন। বিশ্বকাপে দু দলের প্রথম দেখা এটি। তবে ইতিহাস বলছে আর্জেন্টিনা অস্ট্রিয়া লড়াইয়ে সবসময় থাকে টানটান উত্তেজনা। এর আগে তারা মুখোমুখি হয়েছে মাত্র 3 বার, সবই প্রীতি ম্যাচে। সেখানে একবার করে জয় পেয়েছে দু দল, ড্র হয়েছে 1 ম্যাচ। খালিদুল ইসলাম তানভীর, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।